বর্তমান সভ্যতা শুধু বিশ্বজুড়ে বর্জ্য তৈরি করছে বললেন প্রধান উপদেষ্টা। কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান। আদালতে হাসিনার দোসরদের হুমকি দেশের জন্য অশনি সংকেত। মন্তব্য রিজভির, সব ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান। আওতার মধ্যে থাকা প্রয়োজনীয় সংস্কার ইসি নিজেই করবে জানালেন সিসি। সহযোগিতার আশ্বাস অস্ট্রেলিয়ার। এবং বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। বাতিল করা হয়েছে ঠিকাদারি লাইসেন্স। স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। বর্তমান সভ্যতা শুধু বিশ্বজুড়ে বর্জ্য তৈরি করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ বাংলাদেশ সময় দুপুরে কাতার বিশ্ববিদ্যালয়ের B239 মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। ডক্টর ইউনূস বলেন, আমরা যে সভ্যতার মধ্য দিয়ে যাচ্ছি তা আত্মবিনাশী। এ সভ্যতা শুধু বিশ্বজুড়ে বর্জ্য তৈরি করছে, একসময় যা সবকিছু বিনাশ করবে। পরে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল সানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধান উপদেষ্টা। কাতারের ব্যবসায়ীদের প্রতি বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার দেশটির রাজধানী দোহায় দ্বিপাক্ষিক বিনিয়োগের সুযোগ নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এই আহ্বান জানান। ডক্টর ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে নানা পদক্ষেপ নিয়েছে এবং দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতিতে কাজ করছে। বাতেন বিপ্লবের রিপোর্ট। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির আমন্ত্রণে 4 দিনের সফরের শেষ দিনে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশে নরওয়ের টেলিনর কোম্পানিটি সবচেয়ে লাভজনক প্রকল্পে পরিণত হয়েছে, যদিও তাদের বিনিয়োগে রাজি করাতে কষ্ট হয়েছিল। বাংলাদেশে বিনিয়োগের এখনই সবচেয়ে উপযুক্ত সময় বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। Bangladesh itself is the 8th largest population in the whole world. Just a tiny little country. Enormous number of population. So if you look at population as a market, Bangladesh alone is a big market. অনুষ্ঠানে জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান জানান, অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব গ্রহণ করে তখন বাংলাদেশে মোট ঋণের পরিমাণ ছিল $3.2 বিলিয়ন। এখন তা কমে দাঁড়িয়েছে 600 মিলিয়নে। এর মধ্যে কাতার এনার্জির বকেয়া $254 মিলিয়ন, যা বুধবারের মধ্যে সম্পূর্ণ পরিশোধ হয়েছে। Bank says, no, you touch money. This is your money. We give it to you to start business. And have you ever heard bank lending money $5, $10? তিনি জ্বালানি নিরাপত্তা ও উন্নত অবকাঠামোগত পরিকল্পনার কথাও তুলে ধরেন, যা কাতারের জন্য সুফল বয়ে আনবে। অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী দেশটির বিনিয়োগকারী এবং প্রবাসী বাংলাদেশিদের সামনে দেশের বিনিয়োগ সুযোগ ও সরকারের গৃহীত সংস্কার কার্যক্রম তুলে ধরেন। It became the largest telephone company ever, reaching out to the people everywhere, led by poor women. We call them telephone ladies. অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন উপস্থিত ছিলেন। এতে সমাপনী বক্তব্য রাখেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আদালতে দাঁড়িয়ে হুমকি ধামকি দেয়া দেশের জন্য অশনি সংকেত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। জানান, হাসিনার দোসররা আদালতে এই আচরণের মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে অকার্যকর করার চেষ্টা করছেন। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্ট। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যখন কিছুটা স্বস্তির দিকে হাঁটছে দেশ, তখন একটি মহল দেশকে অস্থিতিশীল করতে এবং ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চক্রান্ত করে যাচ্ছে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ওই যে পলক হাসিনার মন্ত্রী ছিল, সেই তো আদালতে বলেছে সে সহ
অনেকেই একটি জায়গায় ছিলেন, প্রশাসনের ছত্রছায়ায় ছিলেন। তাকে গ্রেপ্তার করে নিয়ে এসছে এবং আরগুলার খবর নাই, পরে জানা গেছে তারা দেশের বাইরে। দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন শৃঙ্খলা বাহিনীর নীরবতায় তারা এই সুযোগ পেয়েছে। হাসিনার গণহত্যাকারী বাহিনীর নেতারা দীর্ঘ 15.5 বছরের ভয়াবহ অপশাসনের জন্য ক্ষমা চাওয়া তো দূরে থাক, উল্টো আদালতে হুমকি দামকি দিচ্ছেন হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আরও বড় ফ্যাসিস্ট হয়ে ফিরে আসার হুমকি দিচ্ছে। দল হিসেবে ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে বিএনপির অবস্থানের বিষয়ে জানতে চাইলে রিজভী বলেন, বিএনপি নৈরাজ্যে বিশ্বাস করে না। এটা তো দায়িত্ব হচ্ছে সরকারের। আমরা তো দল হিসেবে যদি সেটা প্রতিহত করতে যাই একক দেশে, সেটা তো হবে একটা গুন্ডামি। সেটা আমরা করব কেন? সেটা তো সরকার করবে। সরকারের আছে আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা করবে। যখন দেখব আমরা আক্রান্ত হচ্ছি তখন সেটা দলীয় প্রস্তুতির বিষয় রয়েছে। আমরা আক্রান্ত হচ্ছি বটে। কিভাবে দেশ এবং প্রশাসন চলছে এ ব্যাপারে প্রশ্ন তুলে বিএনপির এই নেতা বলেন, এসব মোকাবেলা করা সরকারের দায়িত্ব। অনেক টাকা পাচার করেছে, কিছু টাকা তো রয়ে গেছে। এগুলো দিয়েই তারা বিভিন্ন ধরনের খুনে বাহিনী, ভাড়াটিয়া বাহিনী তারা তৈরি করে বিভিন্ন জায়গায় আক্রমণ করছে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। যে কাজগুলো দ্রুত করা প্রয়োজন এবং কমিশনের ক্ষমতার মধ্যে আছে সেগুলো নিয়ে কাজ করছে ইসি। রাজনৈতিক বিষয়গুলো ঐকমত্য কমিশনের মাধ্যমেই সমাধান করা হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি। সিইসি বলেন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আশা করে অস্ট্রেলিয়া। এ বিষয়ে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুসান রাইলি। তিনি বলেন, বাংলাদেশ একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে। এ সময় সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ইসির সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন হাই কমিশনার। রানা প্লাজা ধসের এক যুগেও দুর্ঘটনায় আহতদের পুনর্বাসন করা হয়নি। নিহতদের স্বজনরাও বুঝে পায়নি ক্ষতিপূরণ। তাই তো বছর ঘুরে এই দিনটি ফিরে আসলেই বিধ্বস্ত ভবনের সামনে ভুক্তভোগীদের আহাজারি দেখা যায়। নানান দাবিতে নিহতদের স্বজন ও আহতরা আন্দোলন করলেও ঠিক কবে তা পূরণ হবে সেটি জানেন না কেউ। বাতেন বিপ্লবের আরও একটি রিপোর্ট। 23 এপ্রিল সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলন করে নিহতদের স্মরণের মধ্য দিয়ে শুরু হয় রানা প্লাজা দুর্ঘটনার এক যুগের দুঃসহ স্মৃতির মন্থন। 24 এপ্রিল বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে নিহতদের স্বজন ও আহতরা সহ গার্মেন্টসের শ্রমিকরা রানা প্লাজার সামনে অবস্থিত অস্থায়ী বেদিতে ফুল দিয়ে নিহত শ্রমিকদের আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় আহতরা তাদের অধিকার আদায়ে গণমাধ্যমের সামনে নানা দাবি তুলে ধরেন। এভাবেই বছরের পর বছর রানা প্লাজা ট্র্যাজেডির এই দিনটি কাটছে এ সকল আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে, কিন্তু তাদের দাবি এখনো অধরাই রয়ে গেছে। শ্রমিক সংগঠনগুলো বলছে, বহির্বিশ্ব থেকে আসা সামান্য কিছু সহায়তা দিয়ে সরকার দায় সেরেছে। সহযোগিতার হাত বাড়িয়েছে দাবি করলেও বাস্তবে এই আর্থিক সহযোগিতা সরকারের পক্ষ থেকে নয়, বরং বহির্বিশ্বের বিভিন্ন সংস্থার বলে দাবি ভুক্তভোগীদের। এই শ্রমিকের জীবনের দাম আছে। আপনারা রাস্তায় নামিয়ে দিয়েছেন, তাদের দেখার কেউ নেই, তাদের পাশে থাকার কেউ নেই। 2013 সালের 24 এপ্রিল সকাল 8:45 সাভার বাস স্ট্যান্ডের রানা প্লাজা ভবনটি ধসে পড়ে। এই দুর্ঘটনায় 1175 জন শ্রমিক নিহত এবং 2000-এরও বেশি মানুষ আহত হয়। এছাড়াও নিখোঁজ রয়েছে 999 জন শ্রমিক। এ ঘটনায় পঙ্গুত্ব বরণ করে 1169 জন শ্রমিক। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রানা প্লাজা ধসের পরও কর্মক্ষেত্রে মৃত্যুর মিছিল থামেনি। দুর্বল শ্রম আইন, নজরদারির অভাব এবং নামমাত্র ক্ষতিপূরণ শ্রমিক নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করছে বলে দাবি করেন শ্রমিক নেতারা।
রানা প্লাজা ট্র্যাজেডির এক যুগ পূর্তিতে সকালে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে কর্মক্ষেত্র নিরাপত্তা বিষয়ক কনভেনশনে এসব কথা বলে তারা। সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজিকুজ্জামান রতন। বক্তব্য রাখেন বাসুদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ এবং শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। বাবার ঠিকাদারি লাইসেন্স নিয়ে মুখ খুলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। একই সঙ্গে বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে লাইসেন্সটি বাতিল করা হয়েছে বলে জানান তিনি। বেলা 11:30টার পর নিজের ফেসবুকে দেওয়া পোস্টে বাবার ভুলের জন্য ক্ষমা চেয়েছেন তিনি। ফেসবুকে আসিফ জানান, স্থানীয় একজন ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে তার বাবার পরিচয় ব্যবহার করে লাইসেন্স করার পরামর্শ দেন। বাবাও তার কথায় জেলা নির্বাহী ইঞ্জিনিয়ার থেকে একটি ঠিকাদারি লাইসেন্স করেন। রাষ্ট্রের যে কোনো ব্যক্তি ব্যবসা করার উদ্দেশ্যে যে কোনো লাইসেন্স করতেই পারেন, তবে সন্তান সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বরত থাকা অবস্থায় বাবার ঠিকাদারি ব্যবসায় জড়ানো স্পষ্টভাবেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। বিষয়টি বোঝানোর পর তার বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে লাইসেন্সটি বাতিল করা হয়েছে বলেও জানান উপদেষ্টা আসিফ। এ পর্যায়ে সারা বাংলার খবর। কক্সবাজার শহরের বাকখালী নদী দখল ও দূষণ দেখে বিস্ময় প্রকাশ করেছেন নৌ উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন এবং বন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। সকালে তারা দখল হয়ে যাওয়া নদীর পাড় ও ময়লার স্তূপ দেখেই বিস্ময় প্রকাশ করেন। দুই উপদেষ্টা বলেন, যারা নদী ও বন দখল করে আছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিছু জায়গায় হাইকোর্টের স্থিতি আদেশ রয়েছে, তবে আইনি ব্যবস্থায় তা মোকাবেলা করা হবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, পরিবেশ সংকটাপন্ন ইসিএ এলাকায় কার প্রতিষ্ঠান আছে তা দেখার বিষয় নয়, অনুমোদন ছাড়া কোনো প্রতিষ্ঠান থাকলে তা উচ্ছেদ করা হবে। রূপগঞ্জের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী রিফাত ও গৃহবধূ লামিয়ার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে এই কর্মসূচি পালিত হয়। আন্দোলনকারীরা জানান, সকল হত্যার সঠিক বিচার না হলে সামনে আরও বড় ধরনের কর্মসূচি দেওয়া হবে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী জানান, গৃহবধূ লামিয়া হত্যার আসামি শাওন ও তার মা ফাতেমা এবং শিক্ষার্থী রিফাত হত্যার আসামি মাসুম কে গ্রেফতার করে নারায়ণগঞ্জ জেলার কারাগারে পাঠানো হয়েছে। দেশবিরোধী ষড়যন্ত্র, গণহত্যাকারী ফ্যাসিস্ট খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে রাজধানীর মিরপুরে বিক্ষোভ মিছিল হয়েছে। মিরপুর 12 নম্বর থেকে 10 নম্বর গোল চত্বরে গিয়ে শেষ হয় বিক্ষোভ মিছিলটি। যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনের নেতৃত্বে এই মিছিল হয়। এতে পল্লবী ও রূপনগরের 20,000-এর বেশি নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। দেশের সামগ্রিক পর্যটন শিল্পের উন্নয়নে অ্যাডভেঞ্চার এবং গলফ ট্যুরিজমকে গুরুত্ব দিয়ে তরুণদের সম্পৃক্ত করতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ঢাকা ক্লাবে বাংলাদেশ অ্যাডভেঞ্চার ট্যুরিজম অ্যাসোসিয়েশন এবং বারবার যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান সাইমা শাহিন সুলতানা এবং ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম এনডিসি। সভায় সভাপতিত্ব করেন অরুণিমা রিসোর্ট গলফ ক্লাব ও বাংলাদেশ অ্যাডভেঞ্চার ট্যুরিজম অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কবির উদ্দিন আহমেদ। আনুষ্ঠানিকভাবে একটা অ্যাপ্লিকেশন দিছিল, কিন্তু বলছো তোমার লোকটা অন্য ক্লাবে যেতে পারবে না, 36 পার করতে হবে। আমি 36 পার করার চেক দেওয়ার পরে ওটা বেশ দেরি হচ্ছে, কিন্তু উনি যাওয়ার পরই এটা হয়ে গেছে। ট্যুরিজমকে আমি আসলে দেখি একটা ইকোনমিক গ্রোথ সেক্টর হিসেবে। আমি খুব পছন্দ করি যে কেউ যদি সমালোচনা করে, কেউ যদি জানায়, কারণ যদি আমরা সমালোচনাটা না শুনি, না অ্যাকসেপ্ট করি, আমি তো গাইডলাইন পাবো না।
বাণিজ্য সংবাদ। পাট শিল্পকে রক্ষা, রপ্তানি বৃদ্ধি ও কর্মসংস্থান বজায় রাখতে সবার সম্মিলিত প্রচেষ্টার আহ্বানে পাটজাত পণ্যের রপ্তানি ও বীজ সংকট নিরসনে বিজেএম এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে রাজধানীর আদমজী কোর্টে বিজেএম এর কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের ৪১তম বার্ষিক সাধারণ সভা। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন এবিসিসিআই এর প্রশাসক মোহাম্মদ হাফিজুর রহমান। সভায় বক্তারা বলেন, স্থলপথে সুতা আমদানি বন্ধ থাকায় পাটকলের উৎপাদন ও রপ্তানি ব্যাহত হচ্ছে। এছাড়া সরকারের সিদ্ধান্তে বস্ত্র খাত ব্যাপক লোকসানে পড়েছে বলেও তারা দাবি করেন। সভায় সমস্যা উত্তরণে বেশ কিছু পরামর্শ ও প্রস্তাবনা উপস্থাপন করা হয়। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। বর্তমান সভ্যতা শুধু বিশ্বজুড়ে বর্জ্য তৈরি করছে বলেন প্রধান উপদেষ্টা। কাতারের ব্যবসায়ীদের সঙ্গে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান। আদালতে হাসিনার দোসরদের হুমকি দেশের জন্য অশনি সংকেত। মন্তব্য রিজভির, সব ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান। আওতার মধ্যে থাকা প্রয়োজনীয় সংস্কার ইসি নিজেই করবে, জানালেন সিইসি। সহযোগিতার আশ্বাস অস্ট্রেলিয়ার। এবং বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। বাতিল করা হয়েছে ঠিকাদারি লাইসেন্স। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার